আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আজকে প্রথম রোজা সিঙ্গাপুরে। হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা। নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। হয়তো আপনারা অনেকেই শুনেছেন। বিশেষ করে তিনি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, এমপিদের বিশেষ সুবিধা পরিহার করেছেন, রেল ব্যবস্থা উন্নয়নের জন্য এবং তরুণদের দক্ষতা উন্নয়ন নিয়ে যেসব বার্তা দিয়েছেন সেগুলো দেশের জন্য কতটা ইতিবাচক আজ আমরা গভীরভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। আসলে তিনি মূলত কী বলার চেষ্টা করেছেন। রমজানে শুধু ধর্মীয় মাস নয়, এটি একটি আত্মশুদ্ধির মাস। আমরা সবাই জানি রমজান এমন একটি মাস মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা 30 দিন রোজা রাখি এবং 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ এবং তারাবির নামাজ পড়া হয়। তো প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন রমজানে অতিরিক্ত মুনাফার মাস হিসাবে বিবেচনা না করার জন্য। আসলে আমাদের দেশে যারা ব্যবসা করে সারা বছর ব্যবসা করার পর রমজান মাসটা আসলেই তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, সব কিছুর দাম বাড়িয়ে দেয়। কিন্তু বিশ্বের উন্নত দেশ, ইভেন সিঙ্গাপুর সহ এইসব দেশে কিন্তু, সিঙ্গাপুর কিন্তু কোনো মুসলিম কান্ট্রি নয়, তারপরেও কিন্তু তারা এই রমজান মাসটা আসলে খাবার দাবারের কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে তাদের একটি নৈতিক আদর্শ বলতে পারেন। কিন্তু আমাদেরকেও সে রাস্তায় যেতে হবে, সেই আহ্বান কিন্তু জনাব তারেক রহমান জানিয়েছে সবাইকে, সকল ব্যবসায়ীকে। এখানে একটি বড় দিক আছে, বাংলাদেশে প্রায়ই দেখা যায় রমজানের আগে পণ্যের দাম বাড়িয়ে দেয়, সিন্ডিকেট সক্রিয় হয়ে যায়, সাধারণ মানুষ কষ্টে পড়ে যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নৈতিক দায়িত্ব, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা, সিন্ডিকেট ভেঙে দেওয়া। যদি এটিকে কার্যকর ব্যবস্থায় আনা যায় তাহলে এটি হবে একটি সামাজিক ও অর্থনৈতিক সংস্কার, যার সূচনা জনাব তারেক রহমানের হাত দিয়ে যদি হয়, বাংলাদেশের মানুষ কিন্তু সত্যি স্বস্তি পাবে। রমজানে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আস্থা এই সরকারের উপর আরও বাড়বে। আমরা গত বছর দেখেছিলাম সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাজারকে নিয়ন্ত্রণ করেছিলেন, সাধারণ মানুষ কিন্তু অনেক খুশি হয়েছিলেন। তো ইউনূস সরকার তো চলে গেছেন, তো ওনার প্রতি রইল ধন্যবাদ এবং ভালোবাসা। এবং দ্বিতীয়ত যে বিষয়টি তিনি বলেছেন, জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি স্পষ্ট বলেছেন আইনের শাসনই হবে রাষ্ট্রের পরিচালনার মূল ভিত্তি। এটা কিন্তু উনি রাজনৈতিক যে প্রচারণা চালিয়েছেন, ওনার উপর যে এত অত্যাচার বা ওনার দলের উপর এত অত্যাচার, অথবা ওনার মাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, কিন্তু একটিবারের জন্য কোনো জায়গায় কিন্তু বলেননি তিনি যে আমার মাকে এভাবে অত্যাচার করা হয়েছে। কিন্তু তিনি সেটা মানে হয়তো মনে কষ্ট থাকলেও জাতির সামনে সেটা প্রকাশ করেননি। তিনি একটি কথা স্পষ্ট বলেছেন যে যার যে অপরাধ আইনের মাধ্যমে সাজা হবে, কোনো দলীয় প্রভাব এবং শক্তিতে নয়, আইনকেই দেওয়া হবে সর্বোচ্চ প্রায়োরিটি। এটি খুব গুরুত্বপূর্ণ বার্তা, কারণ একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হল নিরাপত্তা, আইনের শাসন, স্বচ্ছতা। এই তিনটি জিনিস যদি একটি দেশে থাকে তাহলে একটি দেশ খুব দ্রুত ডেভেলপ করতে পারে। তিনি জুয়া এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। যারা জুয়া খেলেন, যারা মাদক সেবন করেন অথবা মাদক বিক্রি করেন, তাদের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে। আসলে আমরা এখন যে রাষ্ট্রপ্রধান পেয়েছি, আমি যেটা ওনার ভিতরে দেখতে পারছি, উনি কিন্তু কঠোর হাতে দমন করবেন। আপনারা সবাই সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, আমাদের আহ্বান থাকলো আপনাদের প্রতি। আর নয়তো উনি কিন্তু ব্যবস্থা নেবে। আপনাদেরকে আহ্বান করেছে, উনি কিন্তু অ্যাকশনে চলে যাবে। উনি অন্য 10টা প্রধানমন্ত্রীর মতো কিন্তু নয়। ওনার
কথাতে ধীরতা আছে, ওনায় কি বলতে চায় সেটা কিন্তু বলার চেষ্টা করে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর মাদক নির্মূল সমাজ গড়তে হবে, জোয়া নির্মূল নির্মূল সমাজ গড়তে হবে, এটা কিন্তু ওনার প্রথম ভাষণে কিন্তু বলে দিয়েছেন। আর ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন যে অতিরিক্ত মুনাফা করা যাবে না। হ্যাঁ, আপনি তো লস দিয়ে ব্যবসা করবেন না, অবশ্যই লাভ করবেন, কিন্তু যেন মানুষের কষ্ট না হয়, মানুষ হাহাকার না বেঁধে যায়, এরকম লাভ আপনি করেন, সমস্যা নেই। তাহলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে অর্থনীতি স্বাভাবিকভাবে শক্তিশালী হয়। আপনি একটা দেশের আইনের শাসন যখন সঠিক থাকে তখন কিন্তু একটি দেশের খুব সহজে তাদের অর্থনীতি শক্তিশালী হয়ে যায়, এবং বিদেশি যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বিনিয়োগ করতে আগ্রহ হয়। কারণ একটা জিনিস আপনার মনে রাখবেন, আমাদের দেশে কিন্তু সস্তায় শ্রম পাওয়া যায়। পৃথিবীর যে উন্নত দেশগুলো তাদের এখানে কিন্তু সস্তায় শ্রম পাওয়া যায় না, যার জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখেন সিঙ্গাপুরের আইনের শাসন থাকার কারণে সিঙ্গাপুর এত ধনী। সিঙ্গাপুরের নিজস্ব কোনো উৎপাদন সক্ষমতা নাই, তাদের অর্থনীতি নির্ভর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নির্ভর অর্থনীতি। আর আমাদের তো কৃষি আছে, প্রবাসী আছে, টেক্সটাইল আছে, বিভিন্ন সেক্টরের অর্থনীতি আমাদের কিন্তু আছে। এখন সেটাকে যদি সুশাসনে আনা যায়, আইনের ভিতরে আনা যায়, তাহলে কিন্তু আমাদের দেশ খুব দ্রুত উন্নত হবে। তারপর তৃতীয় অংশে যে তিনি যা বলেছেন, এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও ফ্লোট সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক প্রতীক বা সিদ্ধান্ত অনেক সময় বড় বার্তা দেয়। আপনি দেখেন জনাব তারেক রহমান কিন্তু বাস্তবায়ন করে দেখাচ্ছে। কোনো এমপি মানে ট্যাক্স ফ্রি গাড়ি আনবে না এবং ফ্লট সুবিধাও নেবে না, এটা কিন্তু বাংলাদেশের আইনে আছে, কিন্তু তারপরেও তারা নেবে না। রাজনীতিতে প্রতীক সিদ্ধান্ত অনেক বড়, মানে এই বার্তাটা যে দিয়েছে এটা কিন্তু শুধু রাজনীতিবিদদের জন্য না, পুরো দেশের জন্য একটি বার্তা। দেশের ভিতরে যারা একটু মাফিয়া সিন্ডিকেট করে বা যারা একটু অধিক মুনাফা করতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বার্তা। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বিএনপির এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবে না এবং ফ্লট সুবিধা নেবে না। এই দুইটি কথাকে ইতিবাচকভাবে আমরা নেই, এবং যদি এরা সত্যি বাস্তবে ঘটে তাহলে বাংলাদেশের আমূল পরিবর্তন আসবে। এই জিনিসটা মনে রাখবেন। কিচ্ছুতার নীতি উদাহরণ, জনগণের সঙ্গে সহিংসতা প্রকাশ করা যাবে না। যখন সরকার সাধারণ মানুষকে আশ্রয়ের আহ্বান জানায় তখন নেতাদের দৃষ্টান্ত স্থাপন করা জরুরি। মানে একজন সরকার প্রধান যদি এই কথা বলে তখন রাজনীতিতে যারা এমপি হয়েছেন বিজনেস করার সুযোগ নেই। আর বিজনেস করতে গেলে জামাতে ইসলাম আপনাদের গার মটকাবে, এটা মনে রাখেন। কিন্তু গতকাল সকালে ঘুম থেকে উঠেই একটা ভিডিও দেখলাম, দেখে মনটা ভরে গেল এই কারণে, জামাতে ইসলামের আমিরকে দেখছি রাস্তা ঝাড়ু দিচ্ছে। একজন দলীয় প্রধান যদি রাস্তা ঝাড়ু দেয় তাহলে আপনি বুঝেন যে সরকার দলের কী অবস্থা হবে। খুব সহজে কিন্তু ছেড়ে দেবে না, আপনারা এটা মাথায় রাখেন। তারপরে চতুর্থ অংশে যানজট নিরসন, রেল ব্যবস্থা উন্নয়নের জন্য তিনি যা বলেছেন, বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হলো রাজনীতি কেন্দ্রিক উন্নয়ন। মানে আপনি রাজনৈতিক কেন্দ্রিক উন্নয়ন থেকে বের হয়ে আসতে হবে। সরকার এখন সবার সরকার, এখন জনাব তারেক রহমান কোনো দলীয় প্রধান নয়, এখন তিনি বাংলাদেশ সরকারের প্রধান, স্বয়ং প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ ব্যক্তি পর্যায়ে তিনি একজন, রাষ্ট্রপতির পরের স্থান ওনার। তিনি রেল সংযোগকে ঠেলে সাজানোর পরিকল্পনার কথা বলেছেন। এটি বাস্তবায়ন হলে ঢাকার উপর চাপ কমবে, জেলা পর্যায়ে কর্মসংস্থান বাড়বে, সময়
জ্বালানি সাশ্রয় হবে, পরিবেশ উন্নতি হবে। দীর্ঘমেয়াদী এটি একটি টেকসই উন্নয়নের পরিকল্পনা। আপনি দেখেন বর্তমানে একটা ক্যাপিটাল সিটির যে একটা অবস্থা বাংলাদেশে, এত বাজে অবস্থা, পৃথিবীর কোনো ক্যাপিটাল শহর মনে এইরকম না, কিন্তু আমাদের এই শহরটা এইরকম। তাই এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যারা আশেপাশের জেলায় মানে থাকেন, মানে যারা দিনে আসে, মানে দিনে এসে দিনে যেতে পারবে, তাদের জন্য রেল সংযোগ ব্যবস্থা উন্নয়ন করবেন, এবং যেন তিনি বাড়ি থেকেই অফিস করতে পারেন বা বাড়ি থেকেই তিনি এখানে এসে ব্যবসা করতে পারেন, এই সুযোগটা খুব দ্রুত পরিসরে করবেন আর কি। আর পঞ্চম অংশে উনি যা বলেছেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। মানে আমরা যারা জনগণ আছি, আমরা, আপনারা হয়তো সবাই জানেন, আমরা অনেক বেকার তরুণ আছে, তাদেরকে জনসম্পদে রূপান্তর করার জন্য তিনি একটি পরিকল্পনা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তিনি বলেছেন, বৃহৎ জনগোষ্ঠী আমাদের শক্তি। বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর। যদি সরকার স্কিল ডেভেলপমেন্ট বাড়ায়, কারিগরি শিক্ষা জোরদার করে এবং আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ দেয়, তাহলে বাংলাদেশের তরুণরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারবে। এটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি। আপনি এখানে যে কথাগুলো বলছে, স্কিল ডেভেলপমেন্ট বাড়াতে হবে। দেখেন, আপনি যখন পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে চাবেন, অবশ্যই 100% আপনার কাছে স্কিল চাবে। আপনি কি জানেন এবং আপনার প্রমাণ কী, সেই বিষয়ে আন্তর্জাতিক মানের একটি স্কিল দরকার আপনার খুব। এবং কারিগরি শিক্ষা বোর্ডে জোরদার, মানে যারা ডিপ্লোমা করবেন, আপনারা অনেকেই মানে জেনারেলে পড়াশোনা করার চেষ্টা করেন। আসলে জেনারেলে পড়াশোনা করলে ওই রকম কোনো সুবিধা পাওয়া যায় না। আলটিমেটলি আপনাকে যে কোনো কারিগরি শিক্ষা অথবা স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে আপনাকে। আর যারা আইটি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য তো একটি ভালো ফিচার আছে, কারণ প্রশিক্ষণ দেয়। এরকম যদি সরকার এই ব্যবস্থাগুলো নেয়, তাহলে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আসবে যুব সমাজে। এবং আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সে আলোচনার ভিতরে সার্বিক মূল্যায়ন আমরা করি এই বিষয়গুলো, এই ভাষণে থেকে কয়েকটি ইতিবাচক সংকেত কিন্তু আমরা আসলে পেয়ে যাচ্ছি। ইতিবাচক সংকেতের মধ্যে হচ্ছে, প্রথমত তিনি বলেছেন নৈতিক ও অর্থনৈতিক বার্তা। মানে আপনি ব্যবসা করবেন নৈতিকভাবে এবং অর্থনীতিকে টিকিয়ে রাখবেন নৈতিক এবং আদর্শ দিয়ে। মানে মানুষকে কষ্ট দিয়ে নয়, মানুষকে কষ্ট দিয়ে 1000 কোটি টাকার মালিক হওয়া নয়, মানুষকে ভালোবেসে নিজেও লাভবান হবেন, মানুষও যেন শান্তিতে থাকে, এই জিনিসটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন, আইন ও শাসনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের প্রত্যেকটা নাগরিকের আইন ভঙ্গ করা যাবে না। আমরা বিগত 17 মাস দেখেছি বিভিন্ন জায়গায় মোভ সৃষ্টি করে আইনকে অমান্য করা হয়েছে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এইগুলো করা যাবে না। এই কথাগুলো আপনাদের সবার মনে রাখতে হবে, যেন এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নেই।